কিছুদিন আগেই কেটে গেল 25শে বৈশাখ। বাঙালির হৃদয়ে আজও যার সুর, যার শব্দ, যার সৃষ্টি অমর হয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবিতায় নন, ছোট গল্পের পাতায়ও এঁকেছেন মানুষের সুখ, দুঃখ, ভালোবাসা আর নির্মম বাস্তবতার ছবি। রবীন্দ্র জয়ন্তীর সেই আবেগকে সঙ্গে নিয়ে আজ তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমরা নিয়ে এসেছি তারই এক হৃদয় বিদারক সৃষ্টি, শাস্তি। একটি ভুল সিদ্ধান্ত, একটি সংসারের ভাঙন, আর এক নারীর নিঃশব্দ প্রতিবাদ। চলো শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প শাস্তি। দুঃখীরাম রুই এবং ছিদাম রুই দুই ভাই সকালে যখন দা হাতে নিয়ে বাইরে বেরিয়ে গেল, তখন তাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি, চেঁচামেচি চলছে। কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্য কলরবের ন্যায় এই কলহ কোলাহল পাড়া শুদ্ধ লোকের অভ্যাস হয়ে গেছে। তীব্র কণ্ঠস্বর শোনা মাত্র লোকে পরস্পরকে বলে, হই রে, বেড়ে গেছে। ভোরে পূর্ব দিকে সূর্য উঠলে যেমন কেউ তাকে কারণ জিজ্ঞাসা করে না, তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হই হই পড়ে যায়, তখন তার কারণ কেউ জিজ্ঞাসা করে না। অবশ্যই কোন্দল আন্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করত, সন্দেহ নেই, কিন্তু সেটা তারা কোনো রূপ অসুবিধার মধ্যে গণ্য করত না। তারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতে করে চলেছে। দুই দিকের দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছটছড় খড়খড় শব্দটাকে জীবন রথযাত্রার একটা বিধি বিহত নিয়মের মধ্যে দিয়ে নিয়ে চলেছে। বরঞ্চ ঘরে যেদিন কোনো শব্দমাত্র থাকে না, সমস্ত থমথম ছমছম করে, সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মায়। সেদিন যে কখন কি হবে তা কেউ হিসাব করে বলতে পারে না। সেদিন সন্ধ্যার প্রাক্কালে দুই ভাই যখন জন খাটিয়া শ্রান্ত দেহে ঘরে ফিরে আসলো, তখন দেখল স্তব্ধ গৃহ গমগম করছে, বাইরেও অত্যন্ত গুমট। দুই প্রহরের সময় খুব এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল। এখনো চারিদিকে মেঘ জমে আছে, বাতাসের লেশ মাত্র নেই। বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল এবং আগাছাগুলো অত্যন্ত বেড়ে উঠেছে। সেখান থেকে এবং জলমগ্ন পাটের ক্ষেত থেকে সিক্ত উদ্ভিজ্জের ঘন গন্ধ বাষ্প চতুর্দিকে একটা নিশ্চল প্রাচীরের মতো জমাট হয়ে দাঁড়িয়ে আছে। গোয়ালের পশ্চাৎবর্তী ডোবার মধ্যে থেকে ভেগ ডাকছে এবং ঝিল্লিরবে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ। অদূরে বর্ষার পদ্মা নব মেঘাচ্ছায়ায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করেছে। শস্যক্ষেত্রে অধিকাংশই ভেঙে লোকালয়ের কাছাকাছি এসে পড়েছে। এমনকি ভাঙনের ধারে দু চারটে আম কাঁঠাল গাছের শিকড় বাকড় দেখা যাচ্ছে, যেন তাদের নিরুপায় মুষ্টির প্রসারিত অঙ্গুলিগুলি শূন্যে একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়িয়ে ধরবার চেষ্টা করছে। দুঃখীরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাচারি ঘরে কাজ করতে গিয়েছিল। ওপারের চরে জলি ধান পেকেছে। বর্ষার চর ভেসে যাবার পূর্বেই ধান কেটে নেবার জন্য দেশের দরিদ্র লোক মাত্রই কেউ বা নিজের ক্ষেতে, কেউ বা পাট খাটিতে নিযুক্ত হয়েছে। কেবল কাছারি থেকে পেয়াদা এসে দুই ভাইকে জবরদস্তি করে ধরে নিয়ে গেছিল। কাছারি ঘরে চাল ভেদ করে স্থানে স্থানে জল পড়ছিল, সেটাই সারিয়ে দিতে এবং গোটাকতক ঝাঁপ নির্মাণ করতে তারা সমস্ত দিন খেটেছে। বাড়ি আসার সময় পর্যন্ত পায়নি।
কাছারি থেকে কিঞ্চিত জলপান খেয়েছে, মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজতে হয়েছে। উচিত মতো পাওনা মজুরি পায়নি এবং তার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা শুনতে হয়েছে সে তাদের পাওনার অনেক অতিরিক্ত। পথের কাদা এবং জল ভেঙে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে দেখে ছোট যা চন্দ্রা ভূমিতে আঁচল পেতে চুপ করে পড়ে আছে। আজকের এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অশ্রুবর্ষণপূর্বক সায়াহ্নের কাছাকাছি ক্ষান্ত দেয়া অত্যন্ত গুমট করে আছে। আর বড় যা রাধা মুখটা মস্ত করে দাওয়ায় বসে আছে। তার 1.5 বছরের ছোট ছেলেটি কাঁদছিল। দুই ভাই যখন প্রবেশ করল দেখল উলঙ্গ শিশু প্রাঙ্গণের এক পাশে চিত হয়ে পড়ে ঘুমিয়ে আছে। ক্ষুধিত দুঃখীরাম আর কাল বিলম্ব না করে বলল, ভাত দে। বড় বউ বারুদের বস্তার স্ফুলিঙ্গপথের মতো এক মুহূর্তে তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করে উঠল। ভাত কোথায় যে ভাত দেব? তুই কি চাল দিয়ে গিয়েছিলি? আমি কি নিজে রোজগার করে আনবো? সারা দিনের ক্লান্ত লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধানলে গৃহিণীর রক্ষবচন, বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখীরামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হয়ে উঠল। ক্রুদ্ধ বাঘের ন্যায় গম্ভীর গর্জনে বলে উঠল, কি বললি? বলিয়া মুহূর্তের মধ্যে দা নিয়ে কিছু না ভেবেই একেবারে স্ত্রীর মাথায় বসিয়ে দিল। রাধা তার ছোট জায়ের কোলের কাছে পড়ে গেল এবং মৃত্যু থেকে মুহূর্ত বিলম্ব হলো না। চন্দরা রক্তসিক্ত বস্ত্রে কি হলো গো বলে চিৎকার করে উঠল। ছিদাম তার মুখ চেপে ধরল। দুঃখীরাম দাঁ ফেলে মুখ হাতে দিয়ে হতবুদ্ধির মতো ভূমিতে বসে পড়ল। ছেলেটা জেগে উঠে ভয় চিৎকার করে কাঁদতে লাগলো। বাইরে তখন পরিপূর্ণ শান্তি। রাখাল বালক গরু নিয়ে গ্রামে ফিরছে। পরপারের চরে যারা নতুন পক্ক ধান কাটতে গেছিল তারা 5-7 জন এক একটি ছোট নৌকায় এপারে ফিরে পরিশ্রমের পুরস্কার 2-4 আঁটি ধান মাথায় নিয়ে প্রায় সকলেই নিজ নিজ ঘরে এসে পৌঁছেছে। চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়ে ঘরে ফিরে নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাচ্ছিলেন। হঠাৎ মনে পড়ল তার কোরফা প্রজা দুঃখীর অনেক টাকা খাজনা বাকি, আজ কিয়দংশ শোধ করবে প্রতিশ্রুত দিয়েছিল। এতক্ষণে তারা বাড়ি ফিরেছে স্থির করে চাদরটা কাঁধে ফেলে ছাতা নিয়ে বাইরে বেরিয়ে গেল। কুড়িদের বাড়িতে ঢুকে তার গা ছমছম করে উঠল। দেখলেন ঘরে প্রদীপ জ্বালা হয়নি। অন্ধকার দায় 2-4টে অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাচ্ছে। রই রই দ্বার এক কোণে একটা অস্ফুট রোদন উচ্ছ্বসিত হয়ে উঠছে এবং ছেলেটা যত মা মা বলে কেঁদে উঠছে চেষ্টা করছে ছিদাম তার মুখ চেপে ধরে রাখতে। রামলোচন কিছু ভীত হয়ে জিজ্ঞাসা করলেন, দুঃখী আছিস নাকি? দুঃখী এতক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হয়ে বসেছিল। তার নাম ধরে ডাকা মাত্রই একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বসিত হয়ে কেঁদে উঠল। ছিদাম তাড়াতাড়ি দাওয়া থেকে উঠোনে নেমে চক্রবর্তীর নিকটে আসলো। চক্রবর্তী জিজ্ঞাসা করলেন, মাগিরা বুঝি ঝগড়া করে বসে আছে? আজ তো সমস্ত দিনই চিৎকারই শুনেছি। এতক্ষণ ছিদাম কিংকর্তব্য কিছুই ভেবে উঠতে পারেনি। নানা অসম্ভব গল্প তার মাথায় খেলছিল। আপাতত স্থির করেছিল রাত্রি কিছুটা বেশি হলে মৃতদেহ কোথাও সরিয়ে ফেলবে,
ইতিমধ্যে যে চক্রবর্তী এসে উপস্থিত হবে এও সে মনেও করেনি। ফস করে কোনো উত্তর পেল না, বলে ফেলল, হ্যাঁ, আজ খুব ঝগড়া হয়ে গেছে। চক্রবর্তী দাওয়ার দিকে এগিয়ে যাওয়ার উপক্রম করে বলল, কিন্তু সেজন্য দুঃখী কাঁদে কেন রে? ছিদাম দেখল আর রক্ষে নেই, হঠাৎ বলে ফেলল, ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় এক দাঁড়ের কোপ বসিয়ে দিয়েছে। উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকতে পারে একথা সহজে মনে হয় না। ছিদাম তখন ভাবছিল ভীষণ সত্যের হাত থেকে কি করে রক্ষা পাবে। মিথ্যা যে তদপেক্ষা ভীষণ হতে পারে তা তার জ্ঞান ছিল না। রামলোচন চমকে উঠে বলল, বলিস কি? মরেনি তো? মরেছে বলেই চক্রবর্তী পা জড়িয়ে ধরল। চক্রবর্তী পালাবার পথ পায় না। ভাবল, রাম রাম, সন্ধ্যাবেলায় এ কি বিপদেই পড়লাম। আদালতে সাক্ষ্য দিতে দিতেই প্রাণ বেরিয়ে যাবে। মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একটু ভেবে বললেন, দেখ, এর একটাই উপায় আছে। তুই এখনই থানায় ছুটে যা, বলগে তোর বড় ভাই দুঃখী সন্ধ্যাবেলায় ঘরে এসে ভাত চেয়েছিল। ভাত প্রস্তুত ছিল না বলে স্ত্রীর মাথায় দাঁ বসিয়ে দিয়েছে। আমি নিশ্চয়ই বলছি, এ কথা বললে ছুরিটা বেঁচে যাবে। ছিদামের কণ্ঠ শুকিয়ে আসলো। সে বলল, ঠাকুর, বউ গেলে বউ পাবো, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাবো না। কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করেছিল তখন এসব কথা সে ভাবেইনি। তাড়াতাড়িতে একটা কাজ করে ফেলেছে। এখন অলক্ষিতভাবে মন নিজের পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করছে। চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করলেন। বললেন, তবে যেমনটি ঘটেছে তাই বলিস? সকল দিক রক্ষা করা অসম্ভব। বলে রামলোচন অবিলম্বে চলে গেল এবং দেখতে দেখতে গ্রামে রাষ্ট্র হয়ে গেল। পুরীদের বাড়ির চন্দরা রাগারাগি করে তার বড় জায়ের মাথায় দা বসিয়ে দিয়েছে। বাঁধ ভাঙলে যেমন জল আসে, গ্রামের মধ্যে তেমনি হুহু শব্দে পুলিশ এসে পড়ল। অপরাধী এবং নিরপরাধী সকলেই বিষম উদ্বিগ্ন হয়ে উঠল। ছিদাম ভাবল, যে পথ কেটে ফেলেছে সেই পথেই চলতে হবে। সে চক্রবর্তীর কাছে নিজ মুখে যে কথা বলে ফেলেছে সেই কথা গা শুদ্ধ রাষ্ট্র হয়ে গেছে। এখন আবার আরেকটা কিছু নতুন বললে কি জানি কি হয়ে পড়বে, সে নিজেই কিছু ভেবে পাচ্ছিল না। মনে করল কোনো মতে সে কথাটা রক্ষা করে তার সঙ্গে আরও 5টা গল্প জুড়ে স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। ছিদাম তার স্ত্রী চন্দরাকে অপরাধ নিজ কাঁধে নেবার জন্য অনুরোধ করল। সে তো একেবারে বজ্রাহত হয়ে গেল। ছিদাম তাকে আশ্বাস দিয়ে বলল, যা বলছি তাই কর, তোর কোনো ভয় নেই, আমরা তোকে বাঁচিয়ে দেব। আশ্বাস দিল বটে, কিন্তু গলা শুকিয়ে গেল, মুখ পাংশুবর্ণ হয়ে গেল। চন্দরার বয়স 17-18 বেশি হবে না। মুখখানি হৃষ্টপুষ্ট, গোলগাল শরীরটি অনতিদীর্ঘ 8-60, সুস্থ সবল। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি সৌষ্ঠব আছে যে চলতে ফিরতে, নড়তে চড়তে দেহের কোথাও যেন
কিছু বাঁধে না। একখানি নতুন তৈরি নৌকার মতো, বেশ ছোট এবং সুডোল, অত্যন্ত সহজে সরে এবং তার কোথাও কোনো গ্রন্থি শিথিল হয়ে যায়নি। পৃথিবীর সকল বিষয়েই তার একটা কৌতুক এবং কৌতূহল আছে। পাড়ায় গল্প করতে যেতে ভালোবাসে এবং কুম্ভকক্ষে ঘাটে যেতে আসতে দুই আঙুল দিয়ে ঘোমটা ঈষৎ ফাঁক করে উজ্জ্বল চঞ্চল ঘনকৃষ্ণ চোখ দুটি দিয়ে পথের মধ্যে দর্শনযোগ্য যা কিছু সমস্ত দেখে নেয়। বড় বউ ছিল ঠিক তার উল্টো, অত্যন্ত এলোমেলো, ঢিলেঢালা, অগোছালো। মাথার কাপড়, কোলে শিশু, ঘরকন্যার কাজ কিছুই সে সামলাতে পারত না। হাতে বিশেষ একটা কিছু কাজও নেই, অথচ কোনো কালে যেন সে অবসর করে উঠতে পারে না। ছোট যা তাকে অধিক কিছু কথা বলতো না, মৃদুস্বরে দু একটা তীক্ষ্ণ দংশন করত, আর সে হাউ হাউ দাউ দাউ করে রেগে মেগে বকে ঝোঁকে সারা হতো এবং পাড়া শুদ্ধ অস্থির করে তুলত। এই দুই জোড়া স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য ঐক্য ছিল। দুঃখীরাম মানুষটা কিছু বৃহৎ আয়তনের, হাড়গুলো খুব চওড়া, নাক খর্ব, চক্ষু দুটি এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করে বুঝিয়ে উঠতে পারে না, অথচ একে কোনরূপ প্রশ্নও করতে চায় না। এমন নিরীহ অথচ ভীষণ, এমন সবল অথচ নিরুপায় মানুষ অতি দুর্লভ। আর ছিদামকে একখানি চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে গড়ে তুলেছে, লেশ মাত্র বাহুল্য বর্জিত এবং কোথাও যেন কিছু টোল খায়নি। প্রত্যেক অঙ্গটি বলের সঙ্গে নৈপুণ্যের সঙ্গে মিশিয়ে অত্যন্ত সম্পূর্ণতা লাভ করেছে। নদীর উচ্চপাড় থেকে লাফিয়ে পড়ুক, লগি দিয়ে নৌকা ঠেলুক, বাঁশ গাছে চড়ে বেছে বেছে কঞ্চি কেটে আনুক, সকল কাজেই তার একটি পরিমিত পারিপাট্য, একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায়। বড় বড় কালো চুল তেল দিয়ে কপাল থেকে যত্নে আঁচড়িয়ে কাঁধে এনে ফেলেছে। বেশভূষা সাজসজ্জায় বিলক্ষণ একটু যত্ন আছে। অপরাপর গ্রামবধূদের সৌন্দর্যের প্রতি যদিও তার উদাসীন দৃষ্টি ছিল না, এবং তাদের চোখে নিজেকে মনোরম করে তোলবার ইচ্ছাও তার যথেষ্ট ছিল, তবু ছিদাম তার যুবতী স্ত্রীকে একটু বেশিই ভালোবাসত। উভয় ঝগড়া হতো, ভাবও হতো, কেউ কাউকেও পরাস্ত করতে পারত না। আরেকটি কারণে উভয়ের মধ্যে বন্ধন কিছু সুদৃঢ় ছিল। ছিদাম মনে করত চন্দ্রা যেরূপ চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক, তাকে যথেষ্ট বিশ্বাস নেই। আর চন্দ্রা মনে করত তার স্বামীটির চতুর্দিকেই দৃষ্টি, তাকে কিছু কষাকষি করে না বাঁধলে কোন দিন হাতছাড়া হয়ে যেতে পারে। উপস্থিত ঘটনা ঘটবার কিছুকাল আগে থেকে স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গোলযোগ চলছিল। চন্দ্রা দেখেছিল তার স্বামী কাজের ওজর দেখিয়ে মাঝে মাঝে দূরে চলে যায়, এমনকি দু একদিন অতীত করে ফিরে আসে, অথচ কিছু উপার্জন করে আনে না। লক্ষণ মন্দ দেখে সেও কিছু বাড়াবাড়ি দেখাতে লাগলো। যখন তখন ঘাটে যেতে আরম্ভ করলো এবং পাড়া পর্যটন করে এসে কাশী মজুমদারের মেজ ছেলেটির প্রচুর ব্যাখ্যা করতে লাগলো। ছিদামি দিন এবং রাত্রিগুলোর মধ্যে কে যেন বিষ মিশিয়ে দিল। কাজে কর্মে কোথাও একদণ্ড গিয়ে সুস্থির থাকতে পারে না। একদিন ভাজকে এসে ভারী ভর্ৎসনা করল। সে হাত নেড়ে ঝংকার দিয়ে অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করে বলল, ও মেয়ে ঝড়ের আগে ছোটে, ওকে আমি সামলাবো। আমি জানি ও কোন দিন কি সর্বনাশ করে বসবে। চন্দ্রা পাশের ঘর থেকে এসে আস্তে আস্তে বলল, কেন দিদি, তোমার এত ভয় কিসের? এই দুই যায় ভীষণ ঝগড়া বেঁধে গেল।
ছিদাম চোখ পাকিয়ে বলল, এবার যদি কখনো শুনি তুই 1 লাখ ঘাটে গিয়েছিস, তোর হাড় গুড়িয়ে দেব। চন্দরা বলল, তাহলে তো হাড় জুড়োয়, বলে তৎক্ষণাৎ বাইরে যাবার উপক্রম করল। ছিদাম এক লাফে তার চুল ধরে টেনে ঘরে পুরে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। কর্মস্থান থেকে সন্ধ্যাবেলায় ফিরে এসে দেখে ঘর খোলা, ঘরে কেউ নেই। চন্দরা 3টে গ্রাম ছাড়িয়ে একেবারে তার মামার বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। ছিদাম সেখান থেকে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাকে ঘরে ফিরিয়ে আনলো, কিন্তু এবার পরাস্ত মানল। দেখলো এক অঞ্জলি পারদকে মুষ্টির মধ্যে শক্ত করে ধরা যেমন দুঃসাধ্য, এই মুষ্টিমেয় স্ত্রীটুকুকেও কঠিন করে ধরে রাখা তেমনই অসম্ভব। ও যেন 10 আঙুলের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে যায়। আর কোনো জবরদস্তি করল না, কিন্তু বড় অশান্তিতে বাস করতে লাগলো। তার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদা শঙ্কিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো বিষম টনটনে হয়ে উঠল। এমনকি একবার মনে হতো, এ যদি মরে যায় তবে আমি নিশ্চিন্ত হই, একটুখানি শান্তি লাভ করতে পারব। মানুষের উপরে মানুষের যতটা ঈর্ষা হয়, জমের ওপরে এতটা নয়। এমন সময় ঘরে সেই বিপদ ঘটল। চন্দরাকে যখন তার স্বামী খুন স্বীকার করতে বলল, সে স্তম্ভিত হয়ে চেয়ে রইল। তার কালো দুটি চোখ কালো অগ্নির মতো নীরবে তার স্বামীকে দগ্ধ করতে লাগলো। তার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হয়ে স্বামী রাক্ষসের হাত থেকে বাইরে বেরিয়ে আসবার চেষ্টা করতে লাগলো। তার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হয়ে দাঁড়ালো। ছিদাম আশ্বাস দিল, তোমার কিছু ভয় নেই, বলে পুলিশের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে কি বলতে হবে বারবার শিখিয়ে দিল। চন্দরা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনল না, কাঠের মূর্তি হয়ে বসে রইল। সমস্ত কাজেই ছিদামের ওপর দুঃখীরামের একমাত্র নির্ভর। ছিদাম যখন চন্দরার উপর দোষারোপ করতে বলল, দুঃখী বলল, তাহলে বৌমার কি হবে? ছিদাম বলল, আমি তাকে বাঁচাবো। বৃহৎকায় দুঃখীরাম নিশ্চিন্ত হল। ছিদাম তার স্ত্রীকে শিখিয়ে দিয়েছিল যে, তুই বলিস বড়জা আমাকে বটি নিয়ে মারতে এসেছিল, আমি তাকে দা নিয়ে ঠেকাতে গিয়ে হঠাৎ কেমন করে লেগে গেছে। এ সমস্তই রামলোচনের রচিত। এর অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক, তাও সে বিস্তারিতভাবে ছিদামকে শিখিয়েছিল। পুলিশ এসে তদন্ত করতে লাগলো। চন্দরাই যে তার বড়জাকে খুন করেছে, গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গিয়েছে। সকল সাক্ষীর দ্বারাই সেই রূপ প্রমাণ হলো। পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করল, চন্দরা বলল, হ্যাঁ, আমি খুন করেছি। কেন খুন করেছ? আমি তাকে দেখতে পারতাম না। কোনো বচসা হয়েছিল? না। সে তোমাকে প্রথমে মারতে এসেছিল? না। তোমার প্রতি কোনো অত্যাচার করেছিল? না। এইরূপ উত্তর শুনে সকলে অবাক হয়ে গেল। ছিদাম তো একেবারে অস্থির হয়ে উঠল। বলল, উনি ঠিক কথা বলছে না। বড় বউ প্রথমে। দারোগা খুব এক তাড়া দিয়ে তাকে থামিয়ে দিল। অবশেষে তাকে বিধিমতে জেরা করে বারবার সেই একই উত্তর পেল। বড় বউয়ের দিক থেকে কোনো রূপ আক্রমণ চন্দরা কিছুতেই
স্বীকার করল না। এমন একগুঁয়ে মেয়েও তো দেখা যায় না, একেবারে প্রাণপণে ফাঁসি কাঠের দিকে ঝুঁকেছে, কিছুতেই তাকে টেনে রাখা যায় না। এ কি নিদারুণ অভিমান! চন্দরা মনে মনে স্বামীকে বলেছে, আমি তোমাকে ছেড়ে আমার এই নবযৌবন নিয়ে ফাঁসি কাঠকে বরণ করলাম। আমার ইহ জন্মের শেষ বন্ধন তার সঙ্গে। বন্দিনী হয় চন্দরা, একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রামবধূ। চির পরিচিত গ্রামের পথ দিয়ে, রথতলা দিয়ে, হাটের মধ্যে দিয়ে, ঘাটের প্রান্ত দিয়ে, মজুমদারদের বাড়ির সম্মুখ দিয়ে, পোস্ট অফিস এবং স্কুল ঘরের পাশ দিয়ে, সমস্ত পরিচিত লোকের চোখের ওপর দিয়ে কলঙ্কের ছাপ নিয়ে চিরকালের মতো ঘর ছেড়ে চলে গেল। এক পাল ছেলে পিছন পিছন চলল এবং গ্রামের মেয়েরা, তার সই সাঙ্গাতরা, কেউ কেউ ঘোমটার ফাঁক দিয়ে, কেউ দরজার প্রান্ত থেকে, কেউ বা গাছের আড়ালে দাঁড়িয়ে পুলিশ চালিত চন্দরাকে দেখে লজ্জায়, ঘৃণায়, ভয়ে কণ্টকিত হয়ে উঠল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা দোষ স্বীকার করল এবং খুনের সময় বড় বউ যে তার প্রতি কোনো রকম অত্যাচার করেছিল তা প্রকাশ হলো না। কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে এসে একেবারে কেঁদে জোর হস্তে বলল, দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই। হাকিম ধমক দিয়ে তার উচ্ছ্বাস নিবারণ করে তাকে প্রশ্ন করতে লাগলো। সে একে একে সত্য ঘটনা প্রকাশ করল। হাকিম তার কথা বিশ্বাস করলেন না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্রসাক্ষী রামলোচন বলল, খুনের অনতি বিলম্বেই আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। সাক্ষী ছিদাম আমার নিকট সমস্ত স্বীকার করে আমার পা জড়িয়ে ধরে বলেছিল, বউকে কি করে উদ্ধার করব আমাকে যুক্তি দিন। আমি ভালো মন্দ কিছুই বললাম না। সাক্ষী আমাকে বলল, আমি যদি বলি আমার বড় ভাই ভাত চেয়ে ভাত পায়নি বলে রাগের মাথায় স্ত্রীকে মেরেছে, তাহলে কি সে রক্ষা পাবে? আমি বলেছিলাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণ মিথ্যা বলিস না, এত বড় মহাপাপ আর নাই। রামলোচন প্রথমে চন্দরাকে রক্ষা করবার উদ্দেশ্যে অনেকগুলো গল্প বানিয়ে তুলেছিল, কিন্তু যখন দেখল চন্দরা নিজেই বেঁকে দাঁড়িয়েছে, তখন ভাবল, ওরে বাপরে, শেষকালে কি মিথ্যা সাক্ষীর দায় পড়ব? যেটুকু জানি সেটুকু বলা ভালো। এই মনে করে রামলোচন যা জানে তাই বলল, বরঞ্চ তার চেয়েও কিছু বেশি বলতে ছাড়ল না। ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশনে চালান দিলেন। ইতিমধ্যে চাষবাস, হাট বাজার, হাসি কান্না, পৃথিবীর সমস্ত কাজ চলতে লাগলো। কিন্তু পূর্ব বছরের মতো নবীন ধান খেতে শ্রাবণের অবিরল বৃষ্টিধারা বর্ষিত হতে লাগলো। পুলিশ আসামি এবং সাক্ষী নিয়ে আদালতে হাজির। সম্মুখবর্তী মুন্সেফের কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসে আছে। রন্ধনশালার পস্তরদর্তী একটি ডোবার অংশ বিভাগ নিয়ে কলকাতা থেকে এক উকিল এসেছে এবং তদুপলক্ষে বাদীর পক্ষে 39 জন সাক্ষী উপস্থিত আছে। কত শত লোক আপন আপন কড়া গন্ডা হিসেবে চুলচেরা মীমাংসা করবার জন্য ব্যগ্র হয়ে আসছে। জগতে আপাতত তদপেক্ষা গুরুতর আর কিছুই উপস্থিত নেই, এইরূপ তাদের ধারণা। ছিদাম বাতায়ন থেকে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে এক দৃষ্টি চেয়ে আছে। সমস্তই স্বপ্নের মতো বোধ হচ্ছে।
কম্পাউন্ডের বৃহৎ বটগাছ থেকে একটি কোকিল ডাকছে। তাদের কোনো রূপ আইন আদালত নেই। চন্দরা জজের কাছে বলল, ওগো সাহেব, এক কথা আর কতবার বলবো? জজ সাহেব তাকে বুঝিয়ে বললেন, তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি কি জানো? চন্দরা বলল, না। তার শাস্তি ফাঁসি। ওগো, তোমার পায়ে পড়ি, তাই দাও না সাহেব। তোমাদের যা খুশি করো, আমার তো আর সহ্য হয় না। যখন ছিদামকে আদালতে উপস্থিত করলো, চন্দনা মুখ ফেরালো। জজ বললেন, সাক্ষীর দিকে চেয়ে বলো, এ তোমার কে হয়? চন্দনা দু হাতে মুখ ঢেকে বলল, ও আমার স্বামী হয়। ও তোমাকে ভালোবাসে না? ভারী ভালোবাসে। তুমি ওকে ভালোবাসো না? খুব ভালোবাসি। ছিদামকে যখন প্রশ্ন করল, ছিদাম বলল, আমি খুন করেছি। কেন? ভাত চেয়েছিলাম, বড় বউ ভাত দেয়নি। দুঃখীরাম সাক্ষ্য দিতে এসে মূর্ছিত হয়ে পড়ল। মূর্ছা ভঙ্গের পর উত্তর করল, সাহেব, খুন আমি করেছি। কেন? ভাত চেয়েছিলাম, ভাত দেয়নি। বিস্তর জেরা করে এবং অন্যান্য সাক্ষ্য শুনে জজ সাহেব স্পষ্ট বুঝতে পারলেন, ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান থেকে বাঁচাবার জন্য এই দুই ভাই অপরাধ স্বীকার করছে। কিন্তু চন্দরা পুলিশ থেকে সেশন আদালত পর্যন্ত বরাবর এক কথা বলে এসেছে। তার কথা তিল মাত্র নড়চড় হয়নি। দুজন উকিল স্বেচ্ছাপ্রবৃত্ত হয়ে তাকে প্রাণদণ্ড থেকে রক্ষা করবার জন্য বিস্তর চেষ্টা করেছে, কিন্তু অবশেষে তার নিকট হার মেনেছে। যেদিন একরত্তি বয়সে এই কালো কালো ছোটখাটো মেয়ে তার গোলগাল মুখটি নিয়ে খেলার পুতুল ফেলে বাপের ঘর থেকে শ্বশুর ঘরে এসেছিল, সেদিন রাত্রে শুভলগ্নের সময় আজকের দিনের কথা কে কল্পনা করতে পারত? তার বাপ মরবার সময় এই বলে নিশ্চিন্ত হয়েছিল যে, যাই হোক, আমার মেয়েটির একটি সদ্গতি করে গেলাম। জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করল, কাউকে দেখতে ইচ্ছে করে? চন্দরা বলল, একবার আমার মাকে দেখতে চাই। ডাক্তার বলল, তোমার স্বামী তোমাকে দেখতে চায়, তাকে কি ডেকে আনবো? চন্দরা বলল, মরুন। মানুষের দেয়া শাস্তি কখনো কখনো আইনের শাস্তির থেকেও কঠিন হয়ে ওঠে। যদি গল্পটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তনুর বাংলা ক্লাসিক স্টোরির সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরবো নতুন আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো।